ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। কি হলো? ভয় করছে? ভয় কিসের? আয় আমার কাছে আয়। তুমি 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 এমন কেন করছো বাবা? তোমায় দেখে আমার খুব ভয় করছে। ভয় কিসের? এত ভয় করছে কেন? তোমার তোমার চোখ দুটো এরকম জ্বলছে কেন বাবা? তোমার হাতে এত বড় বড় নখ, এভাবে দাঁত বার করে এত খারাপ ভাবে হাসছো কেন? আমার তো খুব আনন্দ হচ্ছে, সেই জন্যই হাসছি। তোর অত কথা জেনে দরকার নেই, আয় আমার কাছে আয়। তোকে আমি অনেক দূর নিয়ে যেতে এসেছি। চল চল বলছি। না না, ছাড়ো ছাড়ো, আমায় ছাড়ো, আমায় ছাড়ো, মা মা। হনুমান জয়ন্তীর দিনে মন্দিরে পুজো দিতে গিয়ে তারানাথ তান্ত্রিক দেখা পান এক বিপদগ্রস্ত গৃহবধূর। যেমন তেমন নয়, একেবারে নরপিশাচের কবলে পড়ে তার পরিবার। কিসের জন্য, কিভাবে মুক্তি পেল সেই গৃহবধূ? জানতে হলে শুনতে থাকুন তিনি তার কলমে, তারানাথ তান্ত্রিক ও নরপিশাচ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? অমন করে কেঁদে উঠলে কেন সোনা? কি হয়েছে? কি হয়েছে সোনা? বলো আমায়। অমন করে কাঁদলে কেন তুমি? কি হয়েছে সোনা? বলো আমায়, কি হয়েছে বাবা? বাবা একটা রাক্ষসের মতন আমায় ডাকছিল, আমায় নিয়ে যাবে বলছিল কোথায় যেন, অনেক দূরে। কেমন বড় বড় দাঁত আর নখ, চোখ দুটো কেমন জ্বলছিল বাবার। আমার আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। তুমি আমায় শক্ত করে ধরে থাকো, আমার যেন কিছুতেই না নিয়ে যেতে পারে। বাবা, আমার সোনা বাবা, তোমার বাবা তো ঘুমাচ্ছে সোনা। এই তো দেখো, এই দেখো, ওই তো দেখো, তোমার বাবা ওই খাটেই তো শুয়ে ঘুমোচ্ছে। না না, বাবা ঘুমাচ্ছে না, বাবা ঘুমাচ্ছে না। একটু আগেই আমায় ভয় দেখাচ্ছিল, আমি তো ঘুমাচ্ছিলাম। হঠাৎ হঠাৎ কে যেন আমার গলায় নখ দিয়ে সুড়সুড়ি দিল। আমি জেগে উঠে, কে 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 আমাকে আমাকে অমন করে আঁচড়াচ্ছিল? বাবা বাবা, তুমি আমাকে নখ দিয়ে ওরকম ভাবে আঁচড়াচ্ছিলে কেন বাবা? আমি নখ দিয়ে আঁচড়াইনি তো, আমি তো তোকে ডাকছিলাম। ডাকছিলে? আমার নাম ধরে ওইভাবে ডাকছিলে কেন? আমি তো তোর নাম জানি না। তুমি আমার নাম জানো না? আমার নাম তো সতীশ। আমি তোর নাম জানতেও চাই না। চল তুই আমার সঙ্গে, চল এক্ষুনি। কোথায় কোথায় যাব বাবা? আমি তোর বাবা নই। তাহলে তুমি কে? পিশাচ, পিশাচ আমি। এখন চল, যেখানে নিয়ে যাব তোকে সেখানেই যাবি। তারপরে বাবা আমাকে কেমন যেন ভয় দেখাচ্ছিল। মা, এটা তো আমার ভালো সোনা, তুমি স্বপ্ন দেখেছো। ওই দেখো দেখো, বাবা ঘুমোচ্ছে। আমরা তো সকলেই ঘুমোচ্ছিলাম। এখন অনেক রাত হয়ে গেছে। এসো এসো আমার কাছে এসো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি মাথায় হাত বুলিয়ে। না মা, তুমি জানো না ওটা আমার বাবা নয়, ওটা একটা পিশাচ। সে আমায় বলেছিল সে একটা পিশাচ, কিন্তু আমার বাবার মতনই দেখতে। পিশাচ? সে আবার কেমন কথা? খোকা এই কথাটা জানলো কি করে? এমন কথা তো আগে কখনো বলেনি। তারপর কি হলো মা? সেই শুরু। তারপর থেকে আমাদের বাড়িতে অন্যরকম সব ঘটনা ঘটেছে। যেমন আমাদের একটা পোষা ময়না পাখি ছিল। একদিন দুপুরে তাকে ছোলা দিতে গিয়ে দেখি, ওগো শুনছো? এই খোকা তাড়াতাড়ি আয় এদিকে, দেখ কি হয়েছে।
আরে আরে কি হয়েছে? অমন করে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে মা? দেখো না, আমার ময়নাটা আর নেই। সে কি উড়ে গেছে নাকি? না রে খোকা, উড়ে যায়নি, খাঁচায় তো তালা দেওয়া আছে। দেখলাম বন্ধ খাঁচার ভিতর পাখিটার কি দশা হয়েছে। খাঁচার পাখিটা মরেই গেছে। কি যেন তাকে দাঁতে নোকে ছিঁড়ে খুঁড়ে একেবারে মেরে ফেলেছে। সবুজ পাখিটার দেহ একেবারে থেতলে গেছে। কি রক্ত, কি রক্ত, কি বিভৎস! এ কি হয়েছে মা? আমাদের পাখিটাকে কি অমন করে মারলো? বলে আমার ছেলে কেঁদে ওঠে। আমি তাকে কাছে টেনে সামলাই। না বাবা না, আমার সোনা বাবা তো কাঁদে না বাবা, অমন করে কাঁদে না সোনা। ঠিক এই সময় দেখি আমার স্বামী পাখিটার ওই বিভৎস দেহটার দিকে কেমন একটা লোভী চোখে চেয়ে আছেন। দেখে আমার বুকের ভেতরটা একেবারে ধরাস করে উঠল। আমি বলি, তুমি তুমি অমন করে কি দেখছো? দেখছি কেমন রক্ত মাখা নোনা সুস্বাদু পাখির মাংসটা। নিশ্চয়ই খেতে খুব ভালো হবে। এমন একটা অচেনা গলায় ও কথা বলল, আমারও কেমন একটা ভয় হলো ওকে দেখে। আগের রাতে দেখা আমার ছেলের স্বপ্নে ওর বাবা বোধহয় এমনই হয়ে গিয়েছিল। চোখ জ্বলছে, হাতের আঙুলগুলো বড় বড় নখে যেন বেড়ে উঠেছে। খোকা, আয় খোকা, এই তাড়াতাড়ি ঘরে চল, ঘরে চল বাবা, ঘরে চল। কেন মা, কি হয়েছে? পাখিটা? পাখি যাক, তুই ঘরে চল। এই বলে তাকে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিলাম ভিতর থেকে। একটু পরেই আমার স্বামী এসে দরজায় ধাক্কা দিতে দিতে আমায় ডাকলেন। আরে কি হলো কমলা? আরে দরজা খোলো। কি মুশকিল, দুপুর হয়ে গেছে, আরে চান খাওয়া করতে হবে নাকি? আরে দরজাটা খোলো। সাধারণ গলায় ডাকলেও আমার খুব ভয় হলো। আমি বললাম, আমি আমি এখন দরজা খুলবো না, তুমি তুমি চলে যাও এখান থেকে। কি বলবো বাবা, কেমন যেন একটা ভয় করছিল। সত্যি কথা বলছি, সত্যি আমি তখন ভয় পেয়েছিলাম। আজ প্রায় 1 যুগ ধরে মানুষটাকে নিয়ে ঘর করছি, অথচ এমন তো কোনোদিন দেখিনি। আমরা এখানকার লোক নই, আমরা তো থাকতাম কেষ্টনগরে। খুব সম্প্রতি এই কলকাতাতে এসেছি। আমার স্বামীর এক পিসিমা ছিলেন, তার যত সম্পত্তি সব উনিই পেয়েছেন। আমরা সেখানে খুব সাধারণ অবস্থাতেই ছিলাম। ছোট্ট একটা স্কুলে পড়াতেন তিনি। আর এখানে পিসিমার পাকা বাড়ি 3খানা রয়েছে। একখানায় আমরা আছি, আর বাকি 2খানা শহরের দুদিকে, সেখানে লোকে ভাড়া নিয়ে আছে। এছাড়াও পিসিমার জমানো সোনা গয়না টাকা কড়ি এইসবও আছে। পিসেমশাই তো আগেই গিয়েছেন, পিসিমাও এই 6 মাস হলো স্বর্গে গিয়েছেন। উকিলের চিঠি পেয়েই আমরা সবটা জানলাম, নয়তো পিসিমা নিজে কিছুই বলেননি। এখন এত সম্পত্তি পাওয়ার পর আর সেখানে থাকতে রাজি হলো না আমার স্বামী। তাই চলে এলাম এখানে। শহরে ছেলেটার লেখাপড়া, বড় হওয়া, এসব সুবিধে হবে এই ভেবে। প্রথম কটা দিন ভালোই ছিলাম। বিপদ ঘটেছে এই 5 আগে থেকে। হঠাৎ? হ্যাঁ বাবা, হঠাৎ। কিছুই কি ঘটেনি যা একটু হলেও অস্বাভাবিক? অস্বাভাবিক? না তো, অস্বাভাবিক কিছু তো ঘটেইনি। এখানে তোমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কেমন? আমরা তো এখানে নতুন, আর প্রতিবেশীরা ভালোই। তবে শহর তো, খুব একটা কেউ মাখামাখি করে না। আর আত্মীয় আমাদের এখানে কেউই নেই। ওই যে পিসিমার বাড়িতে আমরা এখন আছি, সেই পিসিমার এক দেওর রয়েছেন, আর তার পরিবার আমাদের প্রথম বেশ অপছন্দই করত। মুখোমুখি দেখা হলেও কথা বলতো না, কিন্তু তারা এখন আমাদের সঙ্গে বেশ যেচেই সম্পর্ক পাতিয়েছে। ভালো লোক তারা, খুব একটা খারাপ নয়। এই তো সেদিন আমাদের ওদের বাড়িতে নেমন্তন্নও করেছিল। নেমন্তন্ন করেছিল? ওই তো সেদিন বোধহয় অমাবস্যা তিথি ছিল, কারণ ওদের বাড়িতে নাকি পুজো হয়েছিল, সেই নেমন্তন্নই। কি পুজো জানতে চাওনি? হ্যাঁ চেয়েছিলাম তো, রাতে খেতে বসে এক ঘর লোকের সামনেই। আহা, বসে আছো কেন? খাও। ওরে সদানন্দর, পাতে আরো 4টে লুচি ডাল দে। কচি ছেলেটাকে একটু ক্ষীর দিবি তো।
বৌমা, তুমি খাচ্ছ না যে? তরকারি ভালো হয়নি বুঝি? না না, ভালো হয়েছে কাকাবাবু। বলছি কি, পুজোর বাড়িতে এলাম অথচ ঠাকুর দর্শন হলো না, মনটা কেমন খচখচ করছে। একবার ঠাকুরটা দেখে এলে হতো না? ঠাকুর? না না, এ আমাদের বাড়ির নিয়ম। এই পুজোর ঠাকুর বাইরের লোক দর্শন করে না, করলে অকল্যাণ হয় বাড়ির। কি? ঠাকুর দেখলে অকল্যাণ হবে? হ্যাঁ, এই আমাদের নিয়ম। নাও নাও, তোমরা খেয়ে নাও। নাও, খেয়ে নাও। কি আর করি, কোনো মতে একটু খেয়েই নিলাম। খাওয়া দাওয়ার শেষে উঠে আসবো এমন সময় হঠাৎ ওই কাকাবাবুর স্ত্রী কাকিমা এলেন একটা ছোট বাটিতে কি যেন নিয়ে। আমি বললাম, উফ বাবা, আমি আর পারবো না, অনেক খাওয়া হয়ে গেছে। তোমাদের জন্য আনিনি, এটা শুধু সদানন্দের জন্য। কি যেন একটা থকথকে মতো জিনিস বাটি থেকে ঢেলে দিলেন আমার স্বামীর পাতে। কেমন অদ্ভুত একটা দেখতে জিনিসটা, সাদাও নয় আবার হলুদও নয়, মাঝামাঝি একটা রং। প্রসাদ পুরুষ মানুষদেরই দিতে হয়। তোমরা যাও, হাত ধুয়ে নাও। ওরে রামুর মা, এই বৌমাদের কল ঘরে নিয়ে যা। আস্তে আস্তে আমার স্বামীকে বললাম, তুমি খেও না, আমার মনটা কেমন একটা করছে গো। এদের নিয়ম কানুনগুলো কেমন একটা অন্য রকম। প্রসাদ কেউ এটো পাতে দেয় নাকি? ভদ্রলোক বাড়িতে ডেকে খাওয়াচ্ছেন, পাতের খাবার ফেলে উঠে যাবো? মানুষটা ওরকমই বড্ড নরম মনের, কাউকে কড়া কথা বলতে পারে না। তা আমরা তো সেদিন খাওয়া দাওয়া করে একসঙ্গে চলে এলাম, আর সেই যে এলাম সেই রাত থেকে যত রকম অঘটন শুরু হয়েছে। আমার ছেলেটা এত ভয় ভয়ে থাকে, ওর বাবা ওকে চোখে হারাতো, অথচ এখন ছেলেটা তাকে দেখলেই ভয় পায়। বাড়িতে একটাও ঝি চাকর নেই, এখানকার সবাই আমার অজানা অচেনা। ছেলেটার এত অসুখ, আমি তার হাতে পায়ে ধরছি। ওগো ওগো, তোমাকে আর কিভাবে বললে বুঝবে? ছেলেটার গায়ে ধুম জ্বর, একটা ডাক্তার ডাকো। ডাক্তার? ডাক্তার ডেকে কি হবে? ওর জ্বর হয়নি, ওর কাল ঘটে আসছে। সে কি কথা বাবা, হয়ে তুমি একে বলছো? নিজের ছেলেটার কাল ঘনিয়ে আসছে মানে? মানে আমি যা বলছি তাই হবে, ওর আর বেশি সময় নেই। তুমি এই কথা বলো না গো, এই কথা বলো না। যাও না, যাও না, একটা ডাক্তার ডেকে নিয়ে আসো না। বলছি তো কোথাও যাবো না, আমার শরীর ভালো নেই, বিরক্ত করো না, এখান থেকে যাও বলছি, চলে যাও। এমন ভাবে তাকালো যেন সত্যি আগুন জ্বলছে ওর চোখে। আমি ভয়ে সরে এলাম। বলুন বাবা, আমি কি করে চোখের সামনে ছেলেটাকে এইভাবে থাকতে দেখি? অনেক কষ্টে পালিয়ে এসেছি স্বামীকে না জানিয়ে, আবার ভয়ও করছে। ছেলেটা বাড়িতে একা, খালি তার বাবাই আছে। আর কিছু কি হয়েছে মা? আর কোনো ভয় কি তুমি পেয়েছো? রাতে ঘুমন্ত অবস্থায় কিছু বুঝতে পারোনি? আপনি কি করে বুঝলেন বাবা? হ্যাঁ, গতকাল রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমি তো ছেলেটাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছি। আমাদের শোবার ঘরের পাশাপাশি দুটো খাট, একটা খাটে আমার স্বামী আর একটা খাটে আমি ছেলেকে নিয়ে ঘুমিয়ে আছি। ঘরের দরজাও বন্ধ, ছোট একটা বাতি সারা রাত জ্বলে। ঘুমের মধ্যে আমার হঠাৎ মনে হলো দরজাটা যেন, আর কেউ যেন ঘরের ভিতর থেকে বাইরে যাচ্ছে। আমি চমকে জেগে উঠলাম। পাশ ফিরে দেখি বাতিটা তো জ্বলছে না, ঘর অন্ধকার। তাহলে কি আমার স্বামী বাইরে গেল? আমি ভয়ে ভয়ে বিছানা থেকে নামলাম। নেমে সবার আগে বাতিটাই জ্বালালাম। জ্বালিয়ে দেখি, হো মা, কোথায়? এই তো মানুষটা ঘুমিয়ে আছে, ঘরের দরজাও বন্ধ। ঠিক এই সময় বারান্দায় কি যেন চলে ফিরে বেড়াচ্ছে, পায়ের আওয়াজ পেলাম। আমি বললাম, কে? একটা ঘড়ঘড়ে গলায় বলল, আমি কে? তোমার ছেলের কাল। আমি আর দাঁড়াতে পারলাম না। দরজাটা খুলেছে বাইরে যাব, সেই সাহসও নেই। আবার এই মানুষটাকে ডেকে যে বলবো তাতেও সাহস হলো না। মানুষটাকে আজকাল আমরা বড় ভয় পাই। আমি এসে আবার ছেলেটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আর
আজ সকাল হতেই তো আরেক কাণ্ড, কিছুতেই তার ঘুম ভাঙে না। ছেলেটার জ্বর বাড়ছে, বাড়িতে খাবার জিনিসপত্র অবধি ফুরিয়ে গেছে। আমি ভয়ে ভয়ে অনেকবার ডেকেছি। ওগো, কি গো, ওঠো, অনেক বেলা হয়ে গেছে তো, এবার দোকান বাজারে যাও নাকি? কিন্তু কিছুতেই সে ওঠে না। অবশেষে আমি তার গায়ে হাত দিয়ে একটু নড়িয়ে দিলাম, আর এইবার সে প্রচণ্ড রেগে জেগে উঠল। চোখ মুখ বার করে আমায় বলল, খুব সাহস হয়েছে না? হ্যাঁ, খুব সাহস। দেখতে পারছিলি না আমি ঘুমিয়ে আছি? কেন আমায় ডাকলি? খুব খিদে পেয়েছে? মর না, মরতে পারিস না তোরা? মরলে তো আমার জীবনটাও জুড়বে। একটা দেহ, তার মধ্যে দুটো সত্তার বাস। কত কত কষ্ট হচ্ছে বলতো আমার। মরে যা। আর বলে সে আমাকে এমন একটা ধাক্কা দিল, আমি মেঝেতে আছড়ে পড়লাম। তারপর কি হলো মা? তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি উঠে ঘরের দরজাটা বন্ধ করে ছেলেটার মাথায় হাত রেখে বললাম, আমার কথা শুনতে পাচ্ছিস খোকা? কি মা? বলছি আমি একটু বাইরে যাচ্ছি, ঘরের দরজায় তালা দিয়ে যাব। ভয় নেই, কিন্তু তোকে একটু একা একা থাকতে হবে। ঠিক আছে মা, আমি একা একা থাকবো, তবে তুমি বেশি দেরি করো না, আমার খুব ভয় করছে। আমি জানি বাবা, কিন্তু কি করি বলতো, একবার না গেলেও যে নয়। তুই একটু সাবধানে থাক, আমি তাড়াতাড়ি চলে আসব। এই বলে তাকে আদর করে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেলাম। দুই দিকেই তালা দিয়ে এসেছি, ভিতরে আর বাইরে। তবু চিন্তা তো হয়। চিন্তা তো হওয়ারই কথা মা। নরপিশাচের কবলে পড়েছো তোমরা। কি বলছো বাবা? হ্যাঁ মা, ঠিকই বলছি। তবে ভয় নেই, ভগবানের দয়ায় যখন তারই আশ্রয়ে এসে পড়েছ, তখন সব বিপদ কেটে যাবে। এই অবধি বলে তারানাথ থামলেন। আজ হনুমান জয়ন্তী। তারানাথের কাছে এসে প্রথমে তাকে দেখতেই পেলাম না। চারি বলল, বাবু তো সকালেই বেরিয়েছেন, বললেন গঙ্গা স্নান সেরে হনুমান মন্দিরে পূজা দিয়ে আসবেন। তবে বিকেল হয়ে গেল, তবুও কেন যে বাবা এলো না তা জানি না। ও আচ্ছা, ঠিক আছে, আজ বরং তাহলে আমরা আসি, অন্য কোনো দিন নয় আবার আসবো। বলে বেরিয়ে আসছি, হঠাৎ তারানাথ এসে পৌঁছালেন। বললেন, যেও না, প্রসাদ এনেছি, মুখে দিয়ে তারপর যাবে। কোথায় গিয়েছিলেন আপনি? এতটা সময় মন্দিরে ছিলেন? হ্যাঁ, তবে এখন আসছি এই শহরেরই একটা গলি থেকে। একজনের বাড়ি গিয়েছিলাম, নরপিশাচকে বন্দি করে এলাম, বুঝলে। এই পিশাচের কোনো নিধন হয় না, মানুষের সত্তায় মিশে যায়, তো মারতে গেলেও মানুষটাও মরে যাবে। তাই পিশাচ সত্তাটাকে একটা জায়গায় বন্দি করে রেখে এলাম। একটু সময় লাগলো, এ বড় শক্ত কাজ হে। সে কি কথা? আপনি মন্দিরে পুজো দিতে গিয়ে পিশাচ বন্দি করে এলেন? বসুন, তাড়াতাড়ি বসুন, ব্যাপারটা তো শুনতেই হচ্ছে, বলল কিশোরী। বলছি, আগে হাত মুখটা ধুয়ে আসিস। বসো তোমরা। চারিমা, এই প্রসাদগুলো সকলকে দিয়ে দাও। দিচ্ছি বাবা। বলে চারি তারানাথের হাত থেকে সন্দেশের মোড়কটা নিল। চারি যখন আমাদের প্রসাদী লাড্ডু খেতে দিল, তখন তারানাথ ভেতর থেকে শুদ্ধ হয়ে এলো। গামছায় হাত পা মুছে বসতে বসতে বলল, আর বলো কেন, মন্দিরে পুজো দিতে গেছি। আজকের দিনে কত ভিড় হয় তা তো তোমরা জানো। যেখানে সকলে প্রদীপ জ্বালায় সেখানে দাঁড়িয়ে আছি আমি। হঠাৎ দেখি একটি স্ত্রী লোকের শাড়ির আঁচলে অন্য একটা জ্বলন্ত প্রদীপ থেকে আগুন লেগে যাচ্ছে। সে তো আর জানে না, সে এক মনে তার নিজের প্রদীপটা জ্বালাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে তাকে বললাম, সরে যাও মা, সরে যাও, তোমার শাড়িতে আগুন লেগে যাচ্ছে।
আগুন? তাই তো, কি হবে এবার? সত্যি বিপদ। আশেপাশে অনেকেই আছে, কিন্তু কি সর্বনাশ! একটু জল, ওরে ওরে একটু জল নিয়ে আয়। জল তো কারোর কাছেই নেই। আমি তৎক্ষণাৎ মধুসুন্দরী দেবীর শরণ নিলাম। দেবী, দেবী রক্ষা করো। তুমি ওই মেয়েটির হাত স্পর্শ করে দাঁড়াও। আমি তৎক্ষণাৎ বাক্য ব্যয় না করে মায়ের মতো মেয়েটির হাত ধরলাম। তার শাড়ির আঁচলের আগুন নিভে গেল। মেয়েটি তবুও বিপদ মুক্ত হলো না। সে কি, কেন? আগুন তো নিভে গেছে, তাই না? আগুন নিভেছে, কিন্তু তার কপালে আমি দেখতে পেলাম ঘোরতর অন্ধকারের ছায়া। মা, তোমার কি হয়েছে? এইটুকু বলতেই সে নিজে থেকেই সব বলতে আরম্ভ করলো আমায়। আন্দাজও করেছি কিসে কি হয়েছে, কিন্তু তার বাড়িতে না গেলে তো আমি বিধান করতে পারবো না। বললাম, অনেকক্ষণ হলো তুমি বাইরে আছো, চলো মা, এবার তোমার বাড়ি চলো। চলো মানে? আপনি আমার সঙ্গে যাবেন? হ্যাঁ, তা তো যেতেই হবে। এভাবে তো আর একটা সংসারকে ভেসে যেতে দিতে পারি না। আমার সাধনায় সবচেয়ে বড় শর্তই তো বিপদগ্রস্তের পাশে দাঁড়িয়ে বিপদ কাটানোর চেষ্টা করা। তার মানে কি সাধনা? আপনি কে? আমি সাধক। আমার সাধনার নাম তন্ত্র, আর আমার নাম তারানাথ তান্ত্রিক। আপনি তান্ত্রিক? হ্যাঁ মা, আমি তারানাথ তান্ত্রিক। এখন দেরি করো না, চলো। চলুন চলুন তবে। হনুমানজির আশীর্বাদ মাথায় নিয়ে তাকে নিয়ে চললাম। মন্দির থেকে খুব দূরে নয় তার বাড়ি। চলতে চলতে সে বলল, এই কাছেই আমাদের বাড়ি বাবা, এক্ষুনি পৌঁছে যাব বাড়িতে। আসলে আমার কাছে তো পয়সা নেই, আর এলাকার কাউকে চিনিও না। শুধু শুধু চলতে চলতেই মন্দিরটা দেখলাম, তাই এই মন্দিরেই এলাম। আজ যে হনুমান জয়ন্তী তাও আমার জানা ছিল না। ভগবানই বোধহয় আমাকে এখানে টেনে এনেছে, তাই তো আপনার সঙ্গে দেখা হলো। আপনার কথায় আমি মনে অনেক জোর পাচ্ছি। তোমাদের পদবী কি মা, আর গোত্র? আগে আমার পদবী মিত্তির, আর গোত্র হলো গৌতম। বেশ, এই তো, এটাই আমার বাড়ি। আর ওই বাড়িটা কাদের? ওটা তো আমাদের সেই আত্মীয়, ওই পিসি শাশুড়ির দেওরের বাড়ি। বলেছিলাম না, ওদের বাড়ির থেকে আসার পর থেকে সব ঘটনা শুরু হয়ে গেছে। বুঝেছি, আর বলতে হবে না। আমারও মনটা টেনেছিল ওই বাড়িটা দেখে, তাই জানতে চাইলাম। চলো ভেতরে যাই। দাঁড়ান, তালাটা খুলি। বলে চাবি দিয়ে তালাটা খুললেন। বেশ পুরনো একটা মরচে পড়া লোহার তালায় চাবি দিয়ে গিয়েছিল সে। এবার তালাটা খুলল। তালাটা দেখে আমার বেশ ভরসা হলো। তবে এদের বাড়ির জিনিস এ তো হবে না, চাইতে হবে ও বাড়ির তালা। বাড়ির ভেতরে ঢুকতেই হুলুস্থুল কাণ্ড। কাকে নিয়ে এসেছো? কি সাংঘাতিক কষ্ট হচ্ছে আমার। আমি সবকটাতে মুখ দিয়ে ছিঁড়ে ফেলবো। এত সাহস তোমার? ওটা আমার স্বামীর গলা। বুঝেছি, তোমার ছেলের কাছেই আগে যাই মা, বড় কষ্ট পাচ্ছে বেচারি। হ্যাঁ বাবা, জ্বর কিছুতেই কমছে না। ছেলের ঘরের দরজা খুলে মা আর আমি দুজনেই গেলাম শিশুটির কাছে। বাবা, আমি ওর মাথায় একটু পুজোর ফুলটা ছোঁয়াবো। ফুল? দাঁড়াও, ফুল ছোঁয়ালে কাজ হবে না। দূষিত সত্তার কুনজর ওকে ঘিরে রয়েছে, আগে সেই প্রভাবটা কাটাই। বলে আমি সেই ছেলের কাছে গেলাম।
বছর 10-এর ছেলে, বেশ স্বাস্থ্যবান, কিন্তু এখন চোখ মুখ বসে গেছে। তার কপালে হাত রেখে কুদৃষ্টি বিভঞ্জনী মন্ত্র পড়ে তাকে নিরাপদ করলাম। কেমন যেন একটা গরম হাওয়া আমার কান ঘেঁষে বেরিয়ে গেল মনে হলো। নাও মা, এবার তোমার ছেলেকে পুজোর ফুলে স্পর্শ দিতে পারো। মা ছেলের কপালে ফুল ঠেকিয়ে মঙ্গল প্রার্থনা করলো। হে প্রভু, হে প্রভু, আমার ছেলেটাকে সুস্থ করে দাও প্রভু। আমার ও ছাড়া আর কে আছে? মানুষটার মাথা থেকে অদ্ভুত খেয়াল নামিয়ে দাও। আমরা আবার আগের মতো থাকতে চাই। বলতে না বলতে খোলা দরজা পেয়ে ঘরের ভেতরে এসে ঢুকলো নরপিশাচ অধিকৃত এ বাড়ির কর্তার দেহই বলছি, কারণ সে তখন পুরোপুরি সদানন্দ মিত্তির নয়। আমার উপর সদানন্দের বড় রাগ। বড় বড় চোখে সে আমায় দেখতে দেখতে বলল, কেন এসেছো তুমি? তোমার কি আর কোনো কাজ নেই? সবার সব রকম ষড়যন্ত্রের জল ঢেলে দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নেই? ষড়যন্ত্র যে একটা হয়েছে তা তুমি স্বীকার করছো তো? যাক, দেখে ভালো লাগলো। পিশাচ হলেও তোমার নীতিবোধ আছে। তা বাপু, এবার যে তোমাকে বিদায় নিতে হবে। না, আমি অনেক কষ্টে বহুদিন পর নরদেহ পেয়েছি। এদের শোষণ না করে আমি যাব না। তাই বেশ, দেখি কি করে না গিয়ে থাকো। বলে আমি 2 হাত জোড়ো করে হনুমান চল্লিশা পাঠ আরম্ভ করলাম। জয় হনুমান জ্ঞান গুণ সাগর। আগুনে ঝলসে গেলে মানুষ যেরম ছটপট করে, ঠিক তেমনই ছটপট করছে সে। চুপ 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 করো, চুপ করো, আমি আর পারছি না, চুপ করো। বলতে বলতে সদানন্দ বেরিয়ে গেল ঘরের বাইরে। আমি চল্লিশা পাঠ থামিয়ে মা কমলাকে বললাম, দেখো মা, খবর জানাজানি এখনো হয়নি। এখনই যা করার করতে হবে। তুমি যাও তো, তোমার ওই কাকা বাবুদের বাড়িতে গিয়ে একখানা অব্যবহৃত পুরনো তালা চেয়ে নিয়ে এসো তো। তালা? তালা চেয়ে আনবো? হ্যাঁ, তালাটা না হলে তোমার স্বামীকে পিশাচ মুক্ত করতে পারবো না আমি, আর তোমাদেরও বাঁচাতে পারবো না। আর কিছু জানতে চেও না, এখন সময় বড় কম। অন্ধকার হওয়ার আগেই পিশাচকে বন্দি করতে হবে। তোমার ছেলের কাছে আমি আছি, ভয় নেই, তুমি যাও। আচ্ছা, তাই যাচ্ছি। বলে মা বেরিয়ে গেলেন, আর গিয়েই পড়লেন বিপদে। ছাড়ো, ছাড়ো আমাকে। তো তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো। মায়ের আর্তনাদ শুনে আমি বুঝলাম ভুল করে ফেলেছি। তাকে সুরক্ষা বন্ধনে না বেঁধে বাইরে যেতে দেওয়া উচিত হয়নি আমার। আপাতত এই ছেলের দেহ বন্ধন করে আমি তাড়াতাড়ি বেরালাম ঘরের বাইরে। পিশাচ তাকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। সদানন্দের সর্বাঙ্গে এখন পৈশাচিক উপস্থিতি। দাঁত, নখ, আগুনে জ্বলা চোখ, বিভৎস দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে। পিশাচের গায়ের গন্ধ। মা কমলা ভয়ে বিবর্ণ হয়ে ছটফট করছে। বাবা, 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 আমাকে বাঁচান বাবা। আমি চলে গেলে খোকাকে কে দেখবে? কিছু হবে না মা, কিছু হবে না, আমারই ভুল হয়েছে। বলে আমি আবার হনুমান চল্লিশা পাঠ শুরু করলাম। হনুমান চল্লিশার এই গুণ যে এটি পাঠ করা স্থানে কোনো প্রেত পিশাচের সাধ্য নেই যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আবারও সর্বাঙ্গ চলে যাচ্ছে সেই পিশাচে। পালিয়ে বাঁচল সে, তবে বাড়ির বাইরে সে যাবে না। উপায় নেই নরপিশাচের। দিনের আলো সহ্য হয় না তার, আর সেই জন্যই সদানন্দ এই দিন কতক দোকান বাজারে পর্যন্ত বেরায়নি। মা, তুমি এবার যাও,
আমি আর ধৈর্য রাখতে পারছি না, ওকে উচিত শিক্ষা দেব। যাও মা, যাও। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। আমি তো ফিরে এসেছি ঘরে, পিশাচটা আশেপাশেই আছে, তবে আর বিপদ হবে না তেমন। মা কমলাকে আমি সুরক্ষিত করেই পাঠিয়েছি। মা একটু পরে ফিরে এলেন হতাশ হয়ে। জিনিসটা ওরা দিল না বাবা, চাইতেই বলে। সে কি কথা বাপু, পুরনো তালা নিয়ে তুমি কি করবে? নতুন হলে না হয় দিতাম। আসলে কাকিমা, আমাদের বাড়িতে খুব ইঁদুরের উৎপাত। খাবার দাবার রান্না করে চাপা দিয়ে উপরে একটা ভারী জিনিস রাখবো, সেই জন্য। আমার কাছে তো নেই, তাই আপনার কাছে চাইতে এলাম। তা নাও না, এই পাথরখানা নিয়ে যাও, বড় ভারী এটা, তালা টালা হবে না। তাই তো, ওরা যে দোষী, চাইলে সাহায্য করবে কেন? হ্যাঁ ঠিক আছে, তুমি এক কাজ করো, ছেলের কাছে বসো, আমি আসছি। না বাবা, আপনি কোথাও যাবেন না। আপনি চলে গেলে যদি ও আবার আসে। তোমাদের কিছু করতে পারবে না। আমি ঘরের দুই দিকে চৌকাঠে মন্ত্র বেঁধে দিয়ে যাচ্ছি, পিশাচ ঢুকতে পারবে না এর ভেতর। সুরক্ষা গণ্ডি কেটে আমি নিজে এবার পাশের বাড়ি গেলাম। তালা চাইতে বলল কিশোরী। না, অন্য কাজে। গোটা বাড়িটা পাকা হলে কি হবে, বাড়ির সামনে এক ফালি বাগান আছে, সেই বাগানে আছে আমার প্রয়োজনীয় জিনিসটা। দু হাতের মুঠোয় দু মুঠো কাঁচা মাটি তুলে নিলাম। তারপর মনে মনে মধুসুন্দরী দেবীকে ডেকে ফিরে এলাম আবার। দুপুর হয়ে গেছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। আপনি এসেছেন বাবা? ওরা আপনাকে তালা দিল? না, অন্য দ্রব্য পেয়েছি। শুধু এইটুকু বলে আমি আমার কাজ আরম্ভ করলাম। কিন্তু আপনি করলেনটা কি? আবার কিশোরী ফোড়ন কাটল। সেই মাটিটা দিয়ে ছোট্ট একটা বাটি তৈরি করলাম। এবার এই বাটিটার ভিতর যে করেই হোক আমাকে সদানন্দের রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। পিশাচ তার দেহে অবস্থান করছে, তার দেহের নমুনা না পেলে আমি পিশাচকে বন্দি করতে পারবো না। কিন্তু সদানন্দ আমাকে রক্ত দেবে কেন? সে তো আমার কাছেই আসবে না। এটা একটা চিন্তার কথা। কি হয়েছে বাবা, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ মা, ভাবছি। তোমার স্বামীর কথাটা বলতেও মুখে বাঁধল। কি করে বলি যে তার স্বামীর রক্ত চাইছি আমি? হ্যাঁ, এরা বিপদে পড়েছে, কিন্তু তবুও আমি তো এদের অজানা অচেনা একটা মানুষ। হঠাৎ এমন কথা কি বলা যায় মুখ ফুটে? মনে মনে ভাবছি যে কি হবে। হঠাৎ মধুসুন্দরী দেবী আমার অন্তরে কথা বলে উঠলেন। সদানন্দের রক্ত বইছে ওর ছেলের শরীরেও, তুই সেই রক্তই সংগ্রহ কর। কারণ পিশাচ চালনার মূল উদ্দেশ্য সদানন্দের অনিষ্ট নয়, আসল গ্রাস শিশু সতীশ। শিশুটির মৃত্যু হলেই এদের বংশটা সত্যিকারের নির্বংশ হবে। কি সাংঘাতিক নির্মম ষড়যন্ত্র! এরা কেউ না থাকলে সব সম্পত্তি বেনামি হয়ে যাবে, আর তখন সব আবার আসবে ওদের হাতের মুঠোয়। এই জন্যেই তো এত বড় পাপ করা। তুমি স্থির হও তারানাথ, সময় চলে যায়। ব্যবস্থা করো সাধ্যমতো, তাতেই ফল একই হবে। দেবী, এই কাজটিও তো বেশ কঠিন। ওদের ভালোর জন্যই তো করছো, খুলে বলো, ওরা নিশ্চয়ই বুঝবে। তবে দেরি করো না আর। আমি উঠে দাঁড়ালাম। মা কমলার দুটো হাত আবার ধরলাম। মাগো, আমি কখনো কারোর অমঙ্গল করিনি, তোমাদেরও করব না। একটা জিনিস চাইছি, দয়া করে আমাকে দাও। কি বাবা? তোমার ছেলের দেহের 3 ফোঁটা রক্ত চাই আমি। খোকার রক্ত? কিন্তু ও
যে বড় ব্যথা পাবে। ব্যথা পাবে না, আমি মন্ত্রশক্তি ব্যবহার করব, কেবল দৃশ্যটা যেন তুমি সহ্য করতে পারো। আমি এখন সব সহ্য করতে পারি বাবা, আপনি যা ভালো বোঝেন করুন। খুব বিশ্বাস করে মা সরে দাঁড়ালেন। আমি ছেলেটির ডান হাতের কবজির উপর স্পর্শ করলাম। মন্ত্র পড়ছি মনে মনে। বিশেষ মনোযোগে ছেলেটির হাতের চামড়ার প্রয়োজনীয় ছিদ্র দেখা দিল। আমি সেখান থেকেই সংগ্রহ করলাম 3 ফোঁটা রক্ত। আমার ডান হাতের অনামিকার সাহায্যে ফোঁটা ফোঁটা রক্ত নিয়ে দিলাম সেই মাটির বাটিটার ভেতর। এইবার জিজ্ঞাসা করলাম, মা, তোমাদের বাড়িতে এমন কোনো জায়গা আছে যে জায়গায় সচরাচর তোমার পা পড়ে না? আগে এই বাড়িতে একটা খুব ছোট্ট পুরনো ঘর আছে, সেই ঘরে আমরা কেউ কখনো যাই না, জায়গাটা একেবারে জঞ্জালে ভর্তি। বেশ, তুমি এখন ঘরের বাইরে যাও, আমি নিজের মতন কিছু ক্রিয়া করব, তারপর যখন ডাকবো তোমায় তুমি আসবে। কিন্তু সাবধান, খবরদার তুমি আমার চোখের দিকে তাকাবে না, কেবল নিয়ে যাবে আমায় সেই ঘরের দিকে। আর একটা কথা, আমায় 7টি লোহার পেরেক জোগাড় করে দাও দেখি, খুব বড় কাজে লাগবে। ঠিক আছে বাবা, বলে তিনি ঘরের বাইরে গেলেন। আমি এবার মাটির বাটিটার মুখে মাটি দিয়ে বন্ধ করে দিলাম। তারপর পিশাচ বন্ধক মন্ত্রপাঠ আরম্ভ করলাম। মন্ত্রের শেষে দেখলাম মাটির বাটিটা শক্ত হয়ে গেছে, আগুনে পুড়লে যেমন হয় ঠিক তেমন। আগুন? কিন্তু আগুন তো কই ছিল না, বললাম আমি। এখানে আগুন বলতে মন্ত্র শক্তির উত্তাপ। মাটির বাটিটাকে পোড়া মাটির বস্তুর মতন শক্ত করে দিয়েছে। ওদিকে সূর্য তখন অস্তাচলে যেতে বসেছে। এবার আমি ডাকলাম মা কমলাকে। মা, মা, শুনছো? এবার এসো। মা কমলা এলেন মাথা নিচু করে। আমি বললাম, পেরেকগুলো জোগাড় হয়েছে তো মা? আগে হয়েছে। এ বাড়িতে আসার পর একটা কাঠের মিস্ত্রি ডাকা হয়েছিল রান্নাঘরের দরজাটা সারানোর জন্য, তাই বেঁচে যাওয়া কিছু পেরেক তুলে রাখা হয়েছিল তখন। আমি সেখান থেকেই নিয়ে এলাম, না হলে আর কোথা থেকে যে এনে দিতাম আপনাকে আমি জানি না। থাক, ওসব কথা আর ভাবতে হবে না। এখন আমায় সেই ঘরটার কাছে নিয়ে চলো দেখি। হ্যাঁ, চলুন এইদিকে। তার পেছন পেছন গেলাম, গিয়ে দাঁড়ালাম একটা অপরিচ্ছন্ন ঘরের দরজার সামনে। ঘরটা বাড়ির পেছন দিকে, ঘুপচি মতন একটা ঘর। দরজা ভাঙা, তবুও 2টো কড়ায় ভারী লোহার তালা ঝুলছে। বাইরে থেকে জিনিসটা ছুঁড়ে দিলাম ঘরে, ভাঙা দরজার ফাটল দিয়ে। ঠিক এই সময় একটা শব্দ হলো, কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেলাম। ওকে, কি পড়ল? বলে ছুটে গেলেন মা কমলা। আমিও বাকি কাজ রেখে ছুটে গেলাম বাড়ির ভেতরে। তবে ভিতরে এসে দুইজনে গেলাম 2 দিকে। মা গেলেন সেই সামনের বারান্দাটার দিকে, আর আমি এলাম খোকা সতীশের ঘরে। তার কপাল ছুঁয়ে দেখলাম নেই, জ্বরটা আর নেই। তৎক্ষণাৎ ঘরে মা এসে ঢুকলেন। আমায় তার ছেলের কাছে দেখে আশ্বস্ত হলেন, আবার ব্যাকুলও হলেন অন্য কারণে। আমি বললাম, তোমার ছেলের বিপদ কেটে গেছে মা। কিন্তু আমার স্বামী যে এখনো অসাড় হয়ে পড়ে আছেন মাটিতে, শব্দটা বুঝি ওনারই পড়ে যাওয়ার হয়েছিল? আমি বললাম, বিপদ তারও কেটে গেছে, তবে এখনো একটা বড় কাজ বাকি। তুমি আমায় কয়েকটা জিনিস জোগাড় করে দাও তো মা। কি জিনিস বাবা? একটি নিখুঁত পান পাতা আর একটা কাঁচা সুপারির সঙ্গে 1 মুঠো সাদা তিল।
আমাদের বাড়ির পাশেই সুপারি গাছ আছে, কিন্তু পান পাতাটা কোথায় পাই? আমরা তো কেউ পান খাই না। ও বাড়িতে গিয়ে যে চাইবো তারাও তো দেবে না। একটু আগে গিয়েছিলাম তালা চাইতে, কি জানি কি ভেবেছেন। তুমি তালা চাইতে না গেলেও তারা কোনো জিনিসই তোমাকে দিত না। চোরের মন বোঁচকার দিকে প্রবচন আছে, জানো তো। তাহলে কি হবে বাবা? দাঁড়াও, ভেবে দেখি কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা। বলে আমি একটু চিন্তা করতে বসলাম। পদ্মাসনে বসে ভাবছি পান পাতার বিকল্প কি হতে পারে। এমন সময় যেন চোখের সামনে ভেসে উঠল একটি অত্যন্ত শুভ সমাধান। নবপত্রিকা স্নানের সময় যে সকল পত্রের সমষ্টি ঘটে তার মধ্যে শ্রেষ্ঠ পত্র হলো কদলীপত্র। আমি বললাম, মা, এখানে কোথাও কলা গাছ আছে? একটা কচি কলা পাতা জোগাড় করতে পারবে কি? হ্যাঁ বাবা, কলা গাছ আছে। ওই যে 2-3টে বাড়ি পরে খানিকটা খোলা জমি আছে আমাদের পাড়াতে, সেখানেই কলা গাছ রয়েছে। বেশ বেশ, তবে সেখান থেকেই একখানা কচি কলা পাতা এনে দাও। বেশি দেরি করো না মা, যা করার অতি শীঘ্রই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। বলে মা কমলা আয়োজন আনতে চলে গেলেন। আমি মনে মনে ভাবলাম, সত্যি মায়েরা পারে না এমন কোনো কাজ নেই। নয়তো যে মা আজীবন কোনো গ্রামে বসবাস করেছেন সেই মা অজানা শহরে এসে অদ্ভুত বিপদে পড়ে একজন অচেনা মানুষের কথায় প্রাণপণ চেষ্টা করছেন স্বামী সন্তানকে রক্ষা করবেন বলে। এতখানি দৃঢ়তা স্ত্রী শক্তির পক্ষেই সম্ভব। তারানাথের কথায় আমরা মাথা নেড়ে সায় দিলাম। স্ত্রী শক্তি যে কতখানি মহিয়ান তা আর আলাদা করে ব্যাখ্যা করবার দরকার হয় না। আমাদের ঘুমচক্ষু খোলা থেকে শুরু করে রাতে আবার 2 চোখ বোঝা অবধি প্রত্যেকটা ঘন্টা ওনাদের 2 হাতের সৌজন্যেই কাটে। স্নানের গামছা হোক বা খাবার পরে মুখ শুদ্ধি, কাঁকনবালা পরা ওই 2 হাতখানি ছাড়া সত্যি আমরা অচল আর অন্ধও বটে। তারপর কি হলো? বলল কিশোরী। তারপর হয়তো মিনিট 5ও কাটেনি, মা এলেন। তার ভিজে হাত সমস্ত জিনিস ধুইয়েই এনেছেন। তিলটা ঘরেই আছে বাবা, আমি নিয়ে আসছি। পাতাটা আর সুপারিটা এখানে রাখি। এখানে নয়, তোমার স্বামীর কাছে চলো, যা হবে ওখানে হবে। আর খোকা? আমি এখন ভালো আছি মা। ও এখানেই থাক। সেখানে যে ঘটনা ঘটবে তা শিশুর চোখে না পড়াই ভালো। ওদের এখন জীবনের অনেক দরজা খোলা বাকি। অন্ধকার পর্দায় চোখ আড়াল করতে চাই না। মা, চলো আমরা যাই। আচ্ছা চলুন তবে। বলে মা কমলা আমায় নিয়ে আবারও তার স্বামীর কাছে গেলেন। পাকা মেঝের ওপর চিত হয়ে শুয়ে রয়েছে সদানন্দ মিত্তির। তার 2 হাত 2 পাশে ছড়ানো, নিঃশ্বাস পড়ছে, তবে শরীর অসাড়। পিশাচকে আমি বন্দি করেছি, কিন্তু সদানন্দের দেহে তাকে চালনা করার গরল বীজ এখনো তার দেহেই রয়েছে। সত্তা বিতাড়িত হয়ে বীজটি হয়ে পড়েছে দুর্বল, আর সেই জন্যই সদানন্দের এই দশা। এখনও শরীর থেকে সেই দূষিত বীজটাকে আলাদা করতে হবে। মানে তার মানে আপনি অস্ত্রোপচারও করবেন নাকি? না মানে আপনি এই সবও জানেন তা তো আমরা জানতাম না। আহ, আনাড়ির মতন কথা বলো না তো। এ কি লৌকিক বিষ যে ছুরি কাঁচি চালিয়ে শরীরের বাইরে আনবো? এ হলো অন্ধকারের অলৌকিক অভিঘাত। একে বাইরে আনার পদ্ধতিও অলৌকিক। যা বোঝো না তাই নিয়ে কথা বলো না তো। তারানাথ গেলেন চোটে, যাওয়ারই কথা। এতদিন ধরে আমরা এই বাড়িতে আসছি, এত গল্প শুনেছি, আর কিশোরী এত আজে বাজে কথাও বলেছে, আর তারানাথের কাছে ভারী ভারী তিরস্কারও শুনেছে। তবু কিছুতে লোকটা শিক্ষা হয় না। কি আর করা যাবে?
আমি আবার তাই দুজনের মধ্যে মধ্যস্থতা করলাম। বললাম, ওর মাথাটা তেমন সরেস নয় ঠাকুরমশাই, কোথায় কিভাবে কথা বলতে হয় তাই জানে না। সবই তো আপনি জানেন, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। আপনি ওকে ছেড়ে দিন, বরং গল্পটা বলুন তারপর। গল্প মানে তোমরা কি বলতে চাইছো হে? এই না না না, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, গল্প নয়, ওই ঘটনাটা, ওটাই শেষ করুন। হ্যাঁ, বলে আমি কোনো মতে বকুনি সোনার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিলাম। তারানাথ তারপর আবার গল্প বলতে শুরু করলেন। তারপর কলা পাতা বিছিয়ে দিলাম সদানন্দের নাভির ওপর। মা কমলা ইতিমধ্যেই সাদা তিল নিয়ে এসেছেন। সেই তিল ছড়িয়ে ছড়িয়ে আমি একটা বিশেষ চিহ্ন আঁকলাম। গোলাকৃতি সেই চিহ্নের মাঝে রাখলাম সেই কাঁচা সুপারিটা। এবার কি হবে বাবা? বসো মা, কি হয় দেখতেই পারবে। তোমাকে তো দরকার, জিনিসটা তুমি দেখেছিলে, এখন দেখে তুমি ঠিক মতন বলতে পারবে যে এই জিনিসই সেই জিনিস কিনা। ভুল হওয়ার সম্ভাবনা নেই, তবুও একটা সাক্ষী থাকা ভালো। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, আপনি সব কি বলছেন? বুঝতে পারবে, বসো বসো, সব বুঝিয়ে বলবো শেষে। আচ্ছা। বলে মা কমলা বসলেন তার স্বামীর পায়ের কাছে। আমি বসলাম সদানন্দর মাথার দিকে। এইবার আমি দুহাত জোড়ো করে শুরু করলাম গরল নমুনা উদ্ধৃতকরণী মন্ত্রপাঠ। কি হচ্ছে, কি হচ্ছে বাবা? এই তো সেই প্রসাদ, ওই বাড়ির কাকিমা আমার স্বামীকে এটোতে যেটা খেতে দিয়েছিলেন, এটা তো সেই জিনিসই। মন্ত্রের মাঝেই মা চিৎকার করলেন। আমি বুঝলাম আমার কাজ শেষ হয়েছে। বললাম, ঠিক বলছো, এই জিনিসটাই কি সেই জিনিস? হ্যাঁ বাবা। আমি দেখলাম সত্যি একটা আঠালো জিনিস, হলুদও নয় সাদাও নয়, দুটো মেশানো একটা রঙের পদার্থ। কিন্তু ওটা কি? তা সঠিক বলতে পারবো না। কোনো এক পিশাচ সিদ্ধ অপতান্ত্রিক নিশ্চয়ই এই জিনিস তৈরি করেছে কৃষ্ণা চতুর্দশীর মহানিশাকালে। এর মধ্যে বাদুড়ের নাভি আর কাংচিলের পায়ের নখ অবশ্যম্ভাবিকভাবে আছে। থাক থাক, আমাদের আর প্রণালী জেনে কাজ নেই। তারপর কি হলো সেটাই বলুন। ঘৃণায় আমার মন রীতিমতো বিষিয়ে উঠেছে। তখন আর বেশি সময় নেই, বীজ দেহের বাইরে এসে পড়েছে। এইবার একে পুরোপুরি সরিয়ে ফেলতে হবে। কলা পাতাটা মুড়ে নিলাম, ততক্ষণে সুপারিটাও শুকিয়ে খটখটে হয়ে গেছে। কাঁচা সুপারি যখনই পেকে হলুদ হবে তখনই ধরে নিতে হবে ক্রিয়া পুরোপুরি সফল। বাবা কোথায় যাচ্ছেন? কলা পাতার মোড়কটা নিয়ে আমায় বারান্দা থেকে চলে যেতে দেখে মা প্রশ্ন করল, কিন্তু আমি আর তখন তাকে উত্তর দিলাম না। কেবল এক হাতের ইশারায় তাকে বুঝিয়ে দিলাম সে যেন আমার পিছু না নেয়। কিন্তু আপনি গেলেন কোথায়? বলল কিশোরী। সেই যে কাজ বাকি রেখে চলে এসেছিলাম সেইখানে গেলাম। সেই ঘরের ভেতর কলা পাতার মোড়কটা ছুঁড়ে দিতে হবে, কিন্তু দরজায় যে তালা দেওয়া, আমার আবার ফিরে যাওয়ার উপায় নেই। পুরোপুরি কাজ শেষ না করে আমি একটা কথাও মুখে বলতে পারবো না। তাহলে কি করি? তালাটার দিকে চেয়ে আছি, হঠাৎ মধুসুন্দরী দেবী হাসলেন। তার মধুর হাসি আমি শুনলাম। তৎক্ষণাৎ খুলে গেল দরজার তালাটা। মনে মনে দেবীকে বললাম, দেবী তুমি এইভাবেই আমার সহায় থেকো। খোলা দরজা পেয়ে আমি জিনিসটা রেখে দিলাম ঘরের ভেতর। তারপর দু হাতে দরজা টেনে বন্ধ করলাম। তালাটা? তালা আর দিলাম না, চাবি তো আমার কাছে নেই। তাছাড়া অন্য ব্যবস্থা তো করছি, তালা দেওয়ার প্রয়োজন হবে না। অন্য ব্যবস্থাটা সেটা কি রকম? বললাম আমি। সেই ঘরের চৌকাঠের কাঠের উপর একটার পর একটা পেরেক পুঁতে দিচ্ছি। হাতুড়ি তো চাওয়া হয়নি, তাই ভারী তালাটাই সাহায্য করছে আমার এই কাজ। পেরেক ঠুকে ঠুকে গোটা চৌকাঠের কাঠ সাজিয়ে দিলাম।
তারপর উঠে দাঁড়িয়ে ঈশান কোণে মুখ করে আমি আর একবার পাঠ করলাম হনুমান চল্লিশা। তারপর বললাম আমি। তারপর পবিত্র ঘ্রাণ নাকে এলো, ধূপ ধুনো আর কেশর মেশানো পবিত্র একটা সুগন্ধ। বুঝলাম কাজ হয়ে গেছে। এবার আমি এলাম সেই বারান্দায়। বাবা আপনি এসেছেন? আপনি চলে যাওয়ার পরই এর জ্ঞান এলো। তাড়াতাড়ি তার সামনে গেলাম, যেখানে তার স্বামী মাটিতে পড়ে আছে। কপালে হাত রেখে বুঝলাম খুবই দুর্বল দেহ। বললাম, মা, একটু গরম দুধ নিয়ে এসো, তোমার স্বামীর প্রয়োজন। দুধ গরম করে আনার পর আমি নিজের হাতে অল্প অল্প করে দুধ ঢেলে দিলাম সদানন্দের মুখে। ক্লান্ত চোখ মেলে সে বলল, বড় কাহিল লাগছে শরীরটা, একটুকুও যেন বল নেই দেহে। স্বাভাবিক, একটা দূষিত সত্তা তোমার শরীর দখল করেছিল। তোমার ঊর্জা শক্তি অনেকটাই গ্রাস করেছে সে। বেশ সময় লাগবে স্বাভাবিক হয়ে উঠতে, তবে ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে সতীশ পায়ে পায়ে উঠে এসেছে বারান্দায়। বাবাকে মাটিতে এভাবে পড়ে থাকতে দেখে সে বড় অবাক হয়েছে, তাই বড় বড় চোখ করে সে দেখছে। তাই দেখে সদানন্দ বলল, আপনি কে? কমলা, তুমি? খোকা, তোমরা সব এমন ভাবে আমায় দেখছো কেন? কি হয়েছে? সব বলছি আমি, বলে আমি তাকে বললাম। তারপর সে বলল, আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না, কিন্তু এসব কেন হলো? ওরা আমাদের এত বড় ক্ষতি করলো কেন? যা শুনেছি তাতে মনে হয় তোমার পিসিমার সন্তান ছিল না। তার মৃত্যুর পর যাবতীয় সম্পত্তি শরিক হিসাবে তারই পাওনা ছিল সব, কিন্তু পিসিমা তা না করে সমস্ত তোমাদের দিয়ে গেছেন। তাই রাগে ওরা এমন করেছে। সাবধান, যে ঘরে চৌকাঠে আমি লোহার পেরেক পুঁতে রাখলাম সেই ঘরের দরজা খুলে কখনো ভিতরে পা রাখবে না কিন্তু সদানন্দ। ওই ঘরে আমি নরপিশাচকে বন্দি করে রেখেছি। কালে কালে পিশাচ সত্তা আপনা আপনি নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার সংস্পর্শ ঘটলে সেই কাজটা বড় কঠিন হয়ে যাবে। আর কখনো যেন ওদের বাড়িতে কিছু খেও না, ওদের দেওয়া জিনিসও ব্যবহার করো না। মনে রেখো, জ্ঞাতি শত্রুর মতন শত্রু আর হয় না, আর যারা খারাপ তারা চিরকাল খারাপই থাকে। আর একটা কথা, আজ দিনটা বড় সাধারণ নয়, আজ হলো হনুমান জয়ন্তী, আর তুমি পড়েছিলে পিশাচের পাল্লায়। নরপিশাচ হলো এক অতৃপ্ত বাসনার ভয়াল উপস্থিতি। কোনো মানুষ যখন আকণ্ঠ বাসনা নিয়ে অকালে মারা যায় তখন তার আত্মার মুক্তি হয় না সহজে। তার উপর অপঘাতটা ঘটার সময় তিথি নক্ষত্রের হিসেবে যদি মন্দ হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। আর দুষ্ট সাধক অপশক্তির সাধনায় বসে এদের মতোই বিদেহী বাসনাধারী মুক্তিহীন আত্মাদের বশীভূত করে তাদের রূপ দেয় বিভিন্ন পিশাচ সত্তায়। তেমনই এক সত্তাধারী পিশাচ হলো এই নরপিশাচ। মানুষের দেহে প্রবেশ করে এর বীভৎস বাসনা চরিতার্থ করে। সেই মানুষটির পরিবার একেবারে ধ্বংস হয়ে যায়, সংসারে অনাচার দেখা দেয়। তোমার সংসারেও এমনই হোক তাই চেয়েছিল ওরা। তোমরা শুনলে অবাক হবে, তাদের লক্ষ্য ছিল এই শিশু সতীশের প্রাণক্ষয়। কি বলছেন বাবা? আমার ছেলেটাকে ওরা মেরে ফেলতে চেয়েছিল? হ্যাঁ মা, ছেলেই তো তোমাদের আগামী প্রজন্ম। পরগাছা সম্পূর্ণ নির্মূল করে দেওয়ার জন্যই ওদের এত কাঠখড় পোড়ানো। ঠাকুরমশাই, আর বলবেন না, আমি গরিব ছিলাম,
পিসিমার দান করা ধনসম্পত্তি পেয়ে গ্রাম ছেড়ে শহরে এসেছি একটু স্বাচ্ছন্দ্যে বাঁচবা বলে, কিন্তু তাই বলে এত বড় শত্রুতা ওরা করবে আমি কিছুতেই মানতে পারছি না। তবুও আপনি যখন বলছেন তখন প্রতিটা কথাই নিশ্চয়ই সত্যি। আচ্ছা আচ্ছা, আপনি কে? মানে আপনার পরিচয় বা কি? হঠাৎ কোথা থেকে এলেন আপনি? এত বড় বিপদ থেকে বাঁচালেন আমাদের। দয়া করে বলুন, কি করে আপনার এই ঋণ শোধ করব? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমাকে আমাকে বলে দিন। কাতর হয়ে 2 হাত জড়ো করে বলল সদানন্দ। আমি বললাম, কোনো ঋণ তো হয়নি তোমাদের, তাই তার শোধ করার প্রশ্ন উঠছে না। স্বয়ং বজরংবলী মহাবীর হনুমান চেয়েছিলেন তোমাদের বিপদ কাটানোর কাজে আমি আসি, তাই এসেছি। তবে আমায় যদি কিছু দিতে চাও তাহলে আমি বলবো, বাড়িতে মারুতি হনুমানজিকে স্থাপন করো, নিত্য পূজা অর্চনা করো তার। জানো তো, তিনি যেখানে অবস্থান করেন সেখানে ভূত প্রেত পিশাচ ভুলেও কখনো নজর দিতে পারে না। তারপর কি হলো? বলল কিশোরী। তারপর কিছু নয় হে, তারা তো বলল যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে হনুমানজির পুজো তারা আরম্ভ করবে, আর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করার কাজটা হবে আমার। ঠিকানা দিয়ে এসেছি, যোগার যন্ত্র করে সদানন্দ এসে আমায় নিয়ে যাবে। কিন্তু আপনি আজ মন্দিরে পুজো দিলেন কখন? এই যে আমরা প্রসাদ খেলাম, কই সে কথা তো বললেন না। আমার কথা শুনে তারানাথ বললেন, পুজো দিয়ে মন্দির থেকে বেরানোর সময়তেই তো মা কমলার সঙ্গে দেখা হলো। বুঝলে না, এই সব হলো আসলে অঞ্জনা পুত্র মহাবীর হনুমানের লীলা। শুনছিলেন তিনি তার কলমে তারানাথ তান্ত্রিক ও নরপিশাচ। আজকের গল্পের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে শুভম, কিশোরী রুদ্র, চারি দেবস্মিতা, সদানন্দ সৌমিক, কমলা বর্ণালী, সতীশ নিতু, প্রতিবেশী কাকা আকাশ, কাকা স্ত্রী পাপিয়া, মধুসুন্দরী দেবী মধুরা এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপদান করেছেন পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা আবহ ও প্রচার অলঙ্করণে ইঙ্কব্লেজ ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন সব গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।